আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ 5 জন মানে চেয়ারম্যান এবং আরও 4 সদস্য এরা সবাই পদত্যাগ করেছেন। এবং পদত্যাগ করে তারা কি বলেছেন? তারা বলেছেন যে তারা একটা জটিল অবস্থায় পড়ে গেছেন এবং তারা এই সরকার যে মানবাধিকার কমিশন বিষয়ক যে অধ্যাদেশ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, সেই অধ্যাদেশে যাদের বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে, সেই ঘটনাটাকে ব্যাখ্যা করেছে এবং তারা বলেছে এটা একটা আপনারা ভুল কাজ করেছেন এবং এই ভুলের কারণে আমাদের পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। সবাই কিন্তু ওই কমিশনের সবাই পদত্যাগ করছে, পুরো কমিশনই এখন অকার্যকর হয়ে গেছে। তো এই কাজটা সরকার কেন করতে গেল? আমি যদি এই প্রশ্নটা আনি, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলি ছিল, সেই অধ্যাদেশের কিছু তারা প্রায় সবগুলোই তারা রেখে দিয়েছে, মানে আইনে পরিণত করেছে, এবং কিছু তারা রহিত করেছে, বাতিল করে দিয়েছে। যেগুলো বাতিল করেছে তার মধ্যে একটা হলো এরকম জাতীয় মানবাধিকার কমিশন বিষয়ক যে অধ্যাদেশ সেটা, এবং বাতিল করে সরকার বলছে যে এটার মধ্যে আরও কিছু যাচাই বাছাই করতে হবে, এখানে কিছু দুর্বলতা আছে, সেগুলোকে চেঞ্জ করতে হবে, করে আবার আমরা পরবর্তী সময় সেটা তুলব। ভালো কথা, তুলবেন, জবে তুলবেন, তার আগ পর্যন্ত কি হবে? তার আগ পর্যন্ত সরকার বলেছে যে আগে যেটা ছিল সেটাই কার্যকর থাকবে। আগে কোনটা ছিল? আগে 2009 সালে একটা এ ধরনের মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল। সেটা গঠন করেছিল শেখ হাসিনার সরকার। মানে শেখ হাসিনা সরকার যেটা করেছিল সেটাই এই সরকারের পছন্দ হচ্ছে, আর এটা তারা পরে তুলবে। পরে কবে? কোনো ডেট দেয়নি কিন্তু। আগামী অধিবেশনে না, তা জানি না। তারপরের অধিবেশনে তাও হতে পারে, আবার তারপরে হতে পারে, 5 বছরও লাগতে পারে। এটা কোনো নিশ্চয়তা তারা দেয় নাই, কোনো টাইম ফ্রেমও তারা দিয়ে দেয়নি। বলছি পরে তোলা হবে, আরও বিস্তর আলাপ আলোচনা হবে, তারপর তোলা হবে। এটা নাকি আমাদের কিছু দুর্বলতা আছে। তো দুর্বলতা আছে, আপনি চেঞ্জ করবেন, করেন। তো দুর্বলতাগুলি এখনই চেঞ্জ করতে পারতেন, এখনই এটাকে সবল বানিয়ে নেন। না, তা করবেন না, এটা বাতিল। বাতিলের আগে যেটা আনছেন, আগেরটা চলবে, মানে 2009-এরটা চলবে। তো সেটা কি এটার চেয়ে বেটার? এই কথাটা খেলে জবাব দেন। 2009-এরটা কি 2025-এর চেয়ে বেটার কিনা সেটা বলেন। 2025-এ যখন করা হয়েছিল তখনও কিন্তু নানা রকম আলাপ আলোচনার ভিত্তিতে করা হয়েছিল, এবং করার পরেও এই কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে। 12 তারিখে নির্বাচন হলো, 5 তারিখে এই কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই কমিশনের যারা ছিল, এই কমিশনকে, সেই কমিশনের সবাই, একজন চেয়ারম্যান ছিলেন, আরও 4 জন সদস্য ছিলেন, এরা সবাই কিন্তু একসঙ্গেই পদত্যাগ করেছেন। নতুন এই কমিশনে কারা কারা ছিলেন? এখানে ছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে কমিশনটা ছিল, সেখানে নূর খান লিটন ছিলেন, নাবিলা ইদ্রিস ছিলেন, অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ছিলেন, এবং ইলিরা দেওয়ান ছিলেন। এই 4 জন ছিলেন। এখন আপনি যদি বলবেন যে আগেরটা আর পরেরটা, মানে 2009 এবং 25, দুইটার মধ্যে পার্থক্যটা কী ছিল, একটু পার্থক্যটা বলি, তাহলে বুঝতে পারবেন। 2009-এর যে কমিশন ছিল, সেই কমিশনে একটা সমস্যা ছিল, সেটা হলো যদি মানবাধিকার বিষয়ক কোনো অভিযোগ কোনো শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী বা সদস্যের বিরুদ্ধে হয়, সেটা এই কমিশন সরাসরি তদন্ত করতে পারতো না। মানে ধরা যাক পুলিশের কোনো কর্মকর্তা কোনো মানবাধিকার লঙ্ঘন করেছেন, র্যাবের কোনো কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন করেছেন, ডিজিএফআই কোনো মানবাধিকার লঙ্ঘন করেছেন, সেই বিষয়গুলো নিয়ে এই মানবাধিকার কমিশন কোনো তদন্ত বা প্রশ্ন করতে পারতো না। তখন এটাকে নানা প্রক্রিয়ায় করতে হতো। সরকারকে চিঠি লিখতে হতো, সরকার আবার ওদেরকে চিঠি লিখতো, ওই চিঠির জবাব সরকার পেয়ে আবার সরকার সেটা জানাতো। মানে ওটাতে আসলে কিছু হতো না। যে কারণে ওই সময় কিন্তু গুম টুম যেগুলো হয়েছিল, এই গুমের বিষয়গুলো কিন্তু মানবাধিকার কমিশন কোনো রকম তদন্তই করতে পারেনি। 2025-এর যে অধ্যাদেশটা হয়েছিল, সেই অধ্যাদেশে এই সমস্ত বিষয়ে এই মানবাধিকার কমিশনকে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার করার ক্ষমতাও দেওয়া হয়েছে। সরকারের এই জন্য অনুমতি নিতে হতো না, আদালত অনুমতি দিলেই চলতো। এই যে পার্থক্যটা, আপনি বলেন তার মধ্যে কোনটা আপনার কাছে স্ট্রং মনে হয়, কোনটা বেটার মনে হয়? অবশ্যই 25-এটা বেটার।
এখন আইনমন্ত্রী বলতেছেন যে এখানে কিছু ঘাটতি আছে, আরও কিছু বাড়াইতে হবে, আরও কিছু কমাইতে হবে, আরও কিছু চেঞ্জ করতে করেন, আমার কোনো আপত্তি নেই, এটাকে আরও স্ট্রং করেন আপনারা, কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন স্ট্রং না করবেন ততদিন কি হবে? আইনমন্ত্রী বলেছেন যে দেশটা ততদিন মানবাধিকার বিষয়ক এই বিষয়টা শূন্য তো থাকতে পারে না, অতএব এই সময়ে 2009-টা চলবে। মানে যেটা নাকি ফল্টি, যেটা ত্রুটিযুক্ত, যেটা নিয়ে সবারই আপত্তি ছিল সেটাই চলবে এই মাঝখানে, এই সময়টা মাঝখানে কতদিন? অনির্দিষ্টকাল, সেটা 5 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে। তো যদি এইভাবে আপনি যদি দেন তাহলে মানবাধিকার থাকলো? তাহলে মানবাধিকার নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন? যদি আগামীকাল কেউ গুম হয়, ধরেন আগামীকালকে যদি আমিও গুম হয়ে যাই, তাহলে আমার ফ্যামিলি কি মানবাধিকার কমিশনের কাছে যেতে পারবে? কারণ মানবাধিকার কমিশনের কোনো ক্ষমতাই নাই। তারা সরকারকে লিখবে যে ওই ভদ্রলোক গুম হয়েছে, একটু কি দেখবেন আপনারা কি হয়েছে? সরকার যাবে, বলবে এই তোমরা কি গুম টুম করেছো? ওরা বলবে, স্বীকার করবে। কেউ স্বীকার করে? কেউ স্বীকার করে না। সরকার পরিবর্তন হলে পরে সবাই ধরা পড়ে, স্বীকার করে না। তাহলে হলোটা কি ভাই? আমরা তো একটা গণতান্ত্রিক সরকার চেয়েছি, তাই না? আমরা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে কী আশা করি? আমরা আশা করি সরকার এমন আইনই করবেন যে আইনটাতে নাকি মানুষের উপকার হবে। কিন্তু এই যে তারা একটা আইনটা রহিত করলেন, করে যে পুরনো আইনটা চালু করলেন, এতে কি মানুষের উপকার হলো? এতে কি মানুষ এই সরকারকে জবাবদিহিমূলক সরকার মনে করবে? এটা কাদের কাজ? আমি জানি না সরকারের সংজ্ঞা কী, সরকার বলতে কি বোঝায়, এটা আমি আসলে বুঝি না মাঝে মাঝে। মানে সরকার মানে কি একজন ব্যক্তি? সরকার মানে কি একটা গ্রুপ? সরকার মানে কি একটা সিন্ডিকেট? মানেটা কি? কারণ এই যে আইনটা আপনারা চেঞ্জ করলেন, এটা কার জন্য করলেন? আপনি জনগণের কথা চিন্তা না করে, জনগণের মানবাধিকারের কথা চিন্তা না করে, যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের কথা চিন্তা করলেন। কেন করলেন? ব্যাখ্যা দেন না একটা। কেউ কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না, বলছে এটার মধ্যে কিছু ঘাটতি আছে। তো ঘাটতিগুলো কোথায় এটা আইডেন্টিফাই করছেন? বলেন না আমাদেরকে, দেখান না কোথায় ঘাটতিটা আছে, আমরাও দেখতে চাই যে ঘাটতিটা কী হয়। এখন হয়তো বলবেন যে যারা পদত্যাগ করেছে তারা হয়তো পদত্যাগ করেছে এই সরকারকে বিব্রত করার জন্য, হতে পারে, এটাও হতে পারে, সরকারকে বিব্রত করার জন্য পদত্যাগ করতে পারে। কিন্তু বিষয়টা আসলে তা না। তারা পদত্যাগ করছে এই কারণে যে 2009-এর আইনে বলা হয়েছিল যে কমিটিটা হবে, সেই কমিটিতে মাত্র একজন সভাপতি যিনি হবেন, চেয়ারম্যান যিনি হবেন, আর একজন সদস্য, এই 2 জন লোক হবেন পূর্ণকালীন। মানে এরা সার্বক্ষণিকভাবে এখানে জবের মতো থাকবেন আর বেতন পাবেন। আর বাদ বাকি সদস্যরা বেতনও পাবেন না, তারা হলো খণ্ডকালীন, আসবেন অনারারি। তার মানে ওটার মধ্যে কোনো সিরিয়াসনেস থাকে না কিন্তু। আর এখন নতুন যে আইন হয়েছে, নতুন আইনে এই পুরো কমিটির 4-5 জনই, সভাপতি সহ 5 জন, চেয়ারম্যান সহ 5 জন, এই 5 জনই কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব। মানে এই 5 জনকে সরকার বেতন দেবে। তো যদি আপনি আগের আইনে ফেরত যান, তাহলে ফেব্রুয়ারিতে যাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন 1 মাসে বেতন পেয়েছে কিনা আমি জানি না এখনও, হয়তো পেয়েছে হয়তো পাইনি, আমি বলতে পারবো না। কিন্তু এখন যেটা হবে, এরা তোকে বেতন পাবে না রে ভাই। 4 জন মেম্বারের মধ্যে 1 জন মেম্বার বেতন পাবে, আর 3 জন বেতনই পাবে না। তার মানে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 2025-এর অধ্যাদেশ অনুযায়ী। যদি 25-এর অধ্যাদেশটাই না থাকে তাহলে এদের তো থাকার কোনো মানে হয় না। তাহলে এরা যে নাই, এদের চাকরিও তো আপনি খান নাই। এখন এগুলো কি জানেন, এগুলো কি কোনো চিন্তা ভাবনা না করে, ডাইনে বামে না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়ার, এগুলোকে ফল। এবং এখানে একটা আনারিপনা আছে, মতলব তো খারাপ, এটা তো আছেই। এই মতলবটাকে আমি ভালো বলবো না, বদ মতলব নিয়ে তারা এই কাজটা করেছেন। এই সরকার, আমি সরকারকেই বলছি, তাদের পিছনে একটা বদ মতলব আছে, বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার জন্য, মানবাধিকার সরকার তার বাহিনী দিয়ে মানবাধিকারকে লঙ্ঘন করার জন্য তারা এই কাজটা করেছে, এতে কোনো সন্দেহ আমার নাই। যারাই করুক, 1 জন করুক, 2 জন করুক, 5 জন মিলে করুক, একটা গ্রুপ মিলে করুক, যারাই করুক, তাদের মতলবটা এরকমই। কিন্তু এই মতলব তারা করতে যে এদিকে যে কী হচ্ছে, আশেপাশের যে কতগুলো অযৌক্তিক ঘটনা ঘটছে, কিছু মানুষকে যে আপনি বেকায়দায় ফেলে দিচ্ছেন, সারা দেশের মানুষকে যে আপনি একটা আতঙ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো ভাবনা এদের নাই। দেখুন, আমি অত সমালোচনা করতে চাই না। অনেকে বলেন আমাকে যে একটা সরকার, নতুন সরকার আসছে, এখনই কোনো সমালোচনা করছেন। আমি এই জন্যই করছি ভাই, আমি সমালোচনা আপনাদের নিন্দা করছি না,
আপনাদেরকে বলছি যে এই ধরনের কাজ করলে আপনারা কিন্তু ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। শুরুতে এভাবে বলছি, পরেতে কী হবে কে জানে। আমি জানি না এটা কীভাবে সমাধান হবে, কিন্তু আমি মনে করি সরকারের উচিত যে আপনি যদি নতুন করে কিছু চেঞ্জ করেন তাহলে আগেরটাই পাস করেন, আগেরটাই চলুক। আপনি একদম 2009-এ ফেরত যাচ্ছেন কেন? আমরা সবাই স্বৈরাচারের সমালোচনা করি, কিন্তু যখন কেউ নিজেরাই স্বৈরাচারী আচরণ করতে শুরু করেন তখন ওনারা কি বুঝেন যে ওনারাও সমালোচনার কাজ করছেন? প্রিয় দর্শক, এই প্রশ্ন থাকলো। আল্লাহ হাফিজ।